এই যে রাতের পর রাত তোমার সাথে কথা বলছে, এত রিস্ক নিয়ে কেন বলছে? ভালোবাসি বলেই তো তোমাকে সুখে দেখতে চাই সীমন্তিনী। আমি চাই না তুমি এইভাবে কাঁদো আমার জন্য। আমার অনিষ্টের জীবনে কোনোদিন সুখী হবে না তুমি, আর তুমি না হলে আমিও যে শান্তি পাবো না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলগুলো মুছে নিতে নিতে ধরা গলায় তিন্নি বলল, তুমি যদি আমার সাথে নাই থাকলে তবে আমার সুখ কিসের সুখ অভিমানীও? আমায় কাঁদিয়ে তুমি নিজেও কি সুখ পাচ্ছ? এটা বোঝো না? জেদ করে তুমি আমায় সরিয়ে সরিয়ে না দিলে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। অর্থহীন এই প্রশ্নগুলোর কোনো উত্তর হয় না। বিশাল বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চুপ করে রইল অভিমন্যু। এই একটি মানুষের জন্য বারবার দুর্বল হয়ে যায় মন। অবুঝ জেদি মেয়েটাকে নিজের করে নিতে চায়, সবসময় আগলে রাখতে চায়। এমন নিঃস্বার্থ ভালোবাসার প্রবল মরুঝড়ে কাছে নিরুপায় আত্মসমর্পণ করা ছাড়া আর কি উপায়? মস্তিষ্কের সাথে মনের যুদ্ধে অবশেষে আবারও হার মানল মস্তিষ্ক। প্রকৃতির প্রবল ঝড় থেমে গেছে ততক্ষণে। ছাই ধোয়া মেঘ কেটে গিয়ে ফিরে এসেছে রাতের নীলিমা। ঝকঝকে চন্দ্রমার ছটা ছড়িয়ে পড়েছে চারদিকে। নিজের প্রিয় মানুষটির কাছে হার মেনে নিয়ে তিন্নির ফুপিয়ে ওঠা কান্নার মাঝে অস্ফুটের ঠোঁট নড়ে উঠল অভিমন্যুর। ওকে। কাঁদতে কাঁদতে শব্দ করে নাক টানল তিন্নি। কি ওকে? যা তুমি বললে ওকে। এত ছোট্ট একটা কথার অন্তর্নিহিত অর্থ বুঝে উঠতে কিছুটা সময় লাগলো তিন্নির। ও যা ভাবছে সেটাই কি ঠিক? এত ক্যাজুয়ালি এমন ইনস্ট্যান্ট ঝগড়ার পরিসমাপ্তি? কি বলবে বুঝতে পারল না তিন্নি। গাল বেয়ে গড়িয়ে আসা তপ্ত অশ্রুগুলো মুছে নিতে নিতে ধরা গলায় বলল, সত্যি? হুম। আর আর কিছু বলার নেই তোমার? তুমি খুব জেদি সীমন্তিনী। নরম গলায় পরাজয় স্বীকার করে নিল অভিমন্যু। শুক্লপক্ষের অষ্টমীর বাঁকা চাঁদের মতো একটা হাসি ফুটে উঠল তিন্নির ঠোঁটের আগায়। কান্না হাসি মেশানো গলায় বলল, তোমার থেকে কম। ঠিক যেন ডেজাব্রু। নিজের অজান্তেই অভিমন্যুর গলায় হাসি ফুটে উঠল, মৃদু বকুনি দিল এবার। আর কাঁদবে না। হাতের উল্টো পিঠ দিয়ে গড়িয়ে পড়া চোখের জল মুছে নিল তিন্নি। কাঁদবো না, বাট প্রমিস মি, আর এভাবে আমায় কষ্ট দেবে না। শান্ত অবিচল প্রতিজ্ঞা তার স্বরে। প্রমিস। কথায় কথায় আর কখনো আমায় ছেড়ে যাওয়ার কথা বলবে না। বলবো না। আর কিছু ম্যাডাম? আর আর কখনো এমন করে বকবে না আমায়। চাপা হাসির শব্দটা নিঃশ্বাসে লুকিয়ে নিয়ে নরম গলায় অভিমন্যু বলল, আমি তোমাকে বকি না সীমন্তিনী, কিন্তু তুমি যে বড্ড অবুঝ। চোখের জল মুখে হাসি নিয়ে বসে রইল তিনি। এই প্রথমবার অনুভব করল লং ডিস্টেন্সের অভিশাপ। উপলব্ধি করল আজ যদি ওরা ফোনের বদলে সামনাসামনি থাকতো, এত সামান্য ব্যাপারে হয়তো এত বড় মান অভিমানের পালা চলতই না। পলকের মধ্যে চোখের ভাষাতেই সব ভুল বোঝাবুঝি মিটে যেতে হতো। ভৌগোলিক দূরত্ব চুলোয় যাক, খুব ইচ্ছে করছিল ম্যাকপাই পাখির ডানা লাগিয়ে উড়ে যায় সুদূর সিকিমের সেই শুকনো পাহাড়ি উপত্যকার সেই জংলা সবুজ মিলিটারি তাঁবুতে। সপাটে জড়িয়ে ধরে মনের মানুষটিকে, তার পাথর কঠিন বুকে মুখ লুকিয়ে কেঁদেও যে সুখ। আর পারল না তিনি। নরম বালিশে মুখ লুকিয়ে ফোনের রিসিভারটা ঠোঁটের খুব কাছে এনে ফিস ফিস করে বলল। আই মিস ইউ। গলায় শব্দ করে হাসল অভিমন্যু। উফ, কিচ্ছু বোঝে না এই অটোমেটিক ভূতটা। উতলে ওঠা মিষ্টি মিষ্টি প্রেম সাগরে হতাশার টকটা লুকিয়ে নিয়ে এবার থেমে থেমে বলল তিনি। আই মিস ইউ অভিমানিও। কতদিন দেখি না আমি তোমায়, তোমাকে ছুঁইনি। বড্ড ইচ্ছে হয় একবার তোমায়। আর না, ভেতর থেকে ছিটকে আসা মনের কথাগুলো শেষ করার আগে ঠোঁটে সেলোটেপ লাগিয়ে নিল তিনি। আর কত খুলে বলবে? গাল দুটো ততক্ষণে জ্বলন্ত অঙ্গারের মতো টকটকে লাল, তেমনই গরম। এবার বোধহয় বুঝলো অভিমন্যু। নিঃশ্বাস চেপে রেখে ঘন হয়ে আসা স্বরে তিনি অসমাপ্ত কথার রেশ টেনে বলল, আমি তো ফোনেই আছি, আর মাত্র 4.5 মাস। আর একবার ছলাৎ করে উঠল বুকের রক্ত। তিন্নির সাথে সাথে অভিমন্যু কি দিন গুনছে। প্রেম সাগরের মজতে মজতে একটু আগের অভিমানী হৃৎপিণ্ড আর একবার নিংড়ে নিল দুফোঁটা চোখের জল। ভিজে আসা স্বর সরলভাবে বলে উঠল, আর কখনো এভাবে আমায় ভুল বুঝো না অভিমানিও। খুব কষ্ট হয় আমার কাঁদতে। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি যে আমি তোমায়। আর একটি বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অনেকক্ষণ চুপ করে রইল অভিমন্যু। হয়তো মুচড়ে উঠল হৃৎপিণ্ডটা, তারপর কোমল স্বরে বলল, এত ভালোবাসা ভালো নয় সীমন্তিনী।
পরে তুমিই কষ্ট পাবে। মোমের মতো গলে যাওয়া মন নিয়ে কোনো জবাব দিল না তিনি। অনেকটা কষ্টের সাথে আবেশ মাখা ভালোবাসার জোয়ার উতলে পড়ছিল সারা শরীরে। এত কান্নাতেও একটুও তো সুখ। অন্তত ভালোবাসার মানুষটি যে বুঝে সে কতটা ভালোবাসা পায়। অদ্ভুত এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে থেকে শুধু ফোনটা সিটিয়ে রাখলো কানে, শরীরের অবিচ্ছেদ্য অঙ্গের মতো। সীমন্তিনী। আর একবার ওর নাম ধরে ডাকলো অভিমন্যু। এবারের স্বর আরো গাঢ়, শিরায় শিরায় ছড়িয়ে যাওয়া আবেগে বুঝে আসা গলায় সাড়া দিল তিন্নি। আই এম সরি। আর কেঁদো না। ওকে। ছোট করে জবাব দিল তিনি। ফোনের বেতার তরঙ্গের মধ্য দিয়ে নিঃশব্দ শিরশিরানি ছড়িয়ে গেল দুপ্রান্তে, শ্রীরামপুর আর নর্থ সিকিম। আবার বেঁধে রইল তড়িৎ চুম্বকীয় প্রবাহে। আসলে ধিকি ধিকি আগুন জ্বলছিল দুদিকেই বহুদিন ধরে। দুজনেরই মন পুড়ছিল অভিমানে। প্রেমে পাগল মানুষ দুটো শুধু জানত না কি করে মনের কথা মুখে আনতে হয়। কখনো কখনো ঠিক বুঝে যাবে থেকে ঠিক করে বুঝিয়ে বলাটা যে বড্ড জরুরি। আজ যখন সন্দেহ সংশয় মান অভিমানে তপ্ত গরল লাভা স্রোতের মতো গলগল করে বেরিয়ে এলো দুজনের মনের ভেতর থেকে, চোখের জলের ধারায় আবার শুদ্ধ হলো হৃদয়। ফিরে এলো প্রেম, নিঃশব্দ ভালোবাসার জোর কি তবে পাথরও টলিয়ে দেয়? ভৌগোলিক দূরত্ব, সামাজিক প্রোটোকল সবকিছু ভেঙে ফেলে দুজনেরই ইচ্ছে করছিল একবার ছুটে চলে যায় অপরজনের কাছে, একবার মিশিয়ে নেয় শরীরে। আবেগে বিহ্বল হয়ে থেকে কিছুক্ষণ পর অভিমন্যু সামলে নিল নিজেকে। হাত ঘড়িতে সময় দেখে নিজের স্বাভাবিক সত্তায় ফিরে এসে বলল, অনেক রাত হলো, রাখছি এবার। বাট রিমেম্বার, আজকে এটা এক্সেপশন। আর কখনো ফোন করবে না, আমি করব। ওকে? কেন যে সময়গুলো হাতের মুঠোয় বেঁধে রাখা যায় না। আচ্ছন্ন হয়ে আসা মন নিয়ে কোনো রকমে সাড়া দিল তিনি। হুম। আরেকটা কথা, কি? শায়কের থেকে সাবধানে থেকো। বিকজ হি হ্যাড আ থিং ফর ইউ। হি মাই ট্রাই টু হার্ম ইউ নাও। প্রেম প্রেম নেশায় চটকতা ভেঙে গেল এবার। সিকিম থেকে ফেরার পর অফিসের কাজে বারে বারে ইচ্ছাকৃতভাবে শায়ক আপাদস্ত করতে চেয়েছিল তিন্নিকে। সেই কথাগুলো ঝলসে উঠল মাথায়। অভিমন্যু কি সেটারই ইঙ্গিত দিচ্ছে? বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তারপরে মনের প্রশ্নটা অস্ফুটে বাইরে বেরিয়ে এলো। তুমি কি করে জানলে? অবিচল স্থির গম্ভীর কণ্ঠস্বরটা ভেসে এলো। জানাটা আমার কাজ সীমন্তিনী, ট্রাস্ট মি। কিন্তু সায়ক কেন এমন করবে? তখনও বিশ্বাস হচ্ছে না তিন্নির। মন চলছে একটাই প্রশ্ন, ওর সকল খুঁটিনাটি খবর অভিমন্যু কি করে জানতে পেরে যায়? রক্তে শিরশিরানি জাগানো অভিমন্যুর রাশবাড়ি গম্ভীর কণ্ঠে সম্পিত ফিরল ওর। তুমি বড্ড ইনোসেন্ট। সবাইকে চট করে বিশ্বাস করে ফেলো আগের ভুলগুলো ওভারলুক করে। যেটা বলছি শোনো, নো মোর আর্গুমেন্ট অন দিস। আবার সেই জলদ গম্ভীর, মন পাগল করে দেয়া আদেশ জড়িত স্বর, হীরের দ্রুতির মতো ঠিকরে আসা প্রবল পুরুষারী ব্যক্তিত্ব। সব কথাগুলো কানে গেল না তিন্নির। অভিমন্যু আন্তরিকভাবেই ওর জন্য চিন্তা করে, ওর কেয়ার করে, এসব ভেবেই অদ্ভুত মিষ্টি মিষ্টি ভালো লাগায় মন ব্যাঙাচিয়ে লাফিয়ে উঠল হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে, অলিন্দে নিলয়ে। অভিমন্যু যেন দাউ দাউ আগুন, অবলুপ্ত ডোরো পাখির মতো সেই আগুনে ঝাঁপিয়ে মরাই যেন তিন্নির ডেস্টিনি। সে বলে না তো কি এসে গেল। অনেক সাহস করে আজ সব অভিমান তুলে ভুলে চোখ বন্ধ করে নিয়ে বেড়ালের মতো আদরে গলায় সম্পূর্ণ অপ্রাসঙ্গিক শব্দ তিনটি উচ্চারণ করল তিনি। আই লাভ ইউ। 3 সেকেন্ড সব চুপচাপ, তারপর গলার শব্দ করে হাসল অভিমন্যু। কি বলছিলাম অত শুনলে সেটা? না, বাট আই লাভ ইউ। পরপর 2 বার। এখনও কি বলবে না সে? এমনই কিশোরী চপল পাগল মেয়েকে কি করে কিছু বোঝাবেন মেজর অভিমন্যু সেন? হাল ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন একটা। নিজের অজান্তেই ভালোবাসার নরম হাসিতে মুখ ভরে উঠল ওনার, যে হাসিটা অভিমন্যুকে পুড়িয়ে দেয়, প্রতিবার ছাড়খাড় করে দেয় ওর সকল প্রতিরোধ। সেই হাসি মাখিয়ে তিন্নির সকল ছেলে মানসিককে প্রশ্রয় দেয়া মেজর অভিমন্যু সেন নেশা লাগিয়ে দেয়া ঘন স্বরে বললেন, আই লাভ ইউ টু। নাও, গুড নাইট। কাল কথা হবে। অবশেষে তবে মহাদেবের ধ্যানভঙ্গ হলো। ছলছলে চোখে কান এঁটো করা হাসি নিয়ে বসে রইল তিন্নি। কোনোদিন ফোনেও বাই বলে না ও অভিমন্যুকে, আজও বলল না। অন্যদিনগুলোর রাখলাম বলে 3 সেকেন্ড অপেক্ষা করে অভিমন্যু কেটে দেয় কলটা। আজ আর একটা ব্যতিক্রম হলো। সত্যি বলতে আজ দুটো ব্যতিক্রম অলরেডি হয়ে গেছে। তবে কথায় বলে বারবার 3 বার। সাহস জুটিয়ে আজ রাতের দ্বিতীয় ব্যতিক্রমটাও তিন্নি করেই ফেলল।
অভিমন্যু ফোন কেটে দেওয়ার ঠিক আগের মুহূর্তে ওর কান ছুঁয়ে গেল একটা সুস্পষ্ট ভেজা চুম্বনের শব্দ। 1-2 সেকেন্ডের অপার নিস্তব্ধতা ও প্রান্তে তিন্নির কেমন একটা সন্দেহ হলো যে সে কি শুনতে পেল আদৌ। তারপর হালকা হেসে তিন্নির শরীরের সকল রক্তকণিকাকে তাৎক্ষণিক তালে নাচিয়ে তোলা হাসকি ঘন গলায় অভিমন্যু বলল, হায়, কেন যে এই দূরত্বের অভিশাপ। ফোন রেখে দেওয়ার পর প্রতিটি রোমকূপ খাড়া হয়ে থাকলো তিন্নির। পেটের মধ্যে ফুরফুরিয়ে প্রজাপতি উড়ে বেড়াতে লাগলো। সে রাতে ওর আর ঘুম এলো না। ডিসেম্বর আসতে আর কত দেরি যেন। সপ্তাহের মাঝামাঝি, কাজের দিন। শুভ আর তিন্নি দুজনেই নিজের মতো, যে যার কাজে বেরিয়ে গেছে সকাল সকাল। শুভ আজকাল বারিন্দার জিমে রিসেপশনে বসেছে। তাতে ওর মাস মাইনে তেমন বিশেষ কিছু না পেলেও ফ্রিতে জিমের যন্ত্রপাতিগুলো নাড়াচাড়া করে, টুকটাক ভিডিও বানিয়ে ইনস্টা ফেসবুকে দেয়। বারিন্দার থাক কথায় মার্কেট ধরতে এখন জিম করা হট বডি, খোলামেলা চেহারা প্রদর্শন, চুলের কেত একটু ব্যতিকৃত টপিক আর হালকা খিস্তি যথেষ্ট। শুভ তাই করছে, যদিও এখনো কিছু ভাইরাল হয়নি, কিন্তু হতে কতক্ষণ। দুপুর দিকে শুভ বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে একটা ভাত ঘুম দেয়। তারপর আবার বিকেল 5টা বাজলো তো বেরিয়ে পড়ে। ফাঁকা বাড়িতে ভাস্বতী দেবী আর রঞ্জনবাবু সেই রাত্রি 8টা-9টা অবধি। আজ বৃহস্পতিবার বেলা 10:30 নাগাদ রঞ্জনবাবুও ব্যস্ত। বারান্দার টেবিলে অপর আধ খাওয়া চায়ের কাপ আর 2-3টে খবরের কাগজ ছড়ানো ছিটানো। বিগত কয়েক সপ্তাহের রোববারের পাত্রী চাই কলামে লাল গোল ঢেরা দেয়া, এগুলো ভাস্বতী দেবীর পছন্দ করে দেয়া লিস্ট। রঞ্জনবাবুর ওপর দায়িত্ব পড়েছে রাশি রাশি এই বিজ্ঞাপনের ভিড় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ফাইনাল ক্যান্ডিডেটদের বেছে নেয়া, যাদের সাথে বিয়ের কথা অবধি এগোনো যায়। শ্রীরামপুরের ফিরিঙ্গিডাঙ্গার আশ্চর্য বাড়ির বড় মেয়ে সীমন্তিনী আচারিয়ার জন্য চশমা চোখে ব্রাহ্মণ পাত্রদের লিস্ট দেখতে দেখতে রঞ্জনবাবু গলা তুললেন। ওর বাবার কিসের পছন্দ? ওর আবার কিসের পছন্দ? নিজের মেয়েকে তো চেনো, সাত চোরেরা করবে না, যা করার সব আমাদেরই দেখে শুনে দিতে হবে। সে ভালো লেগে থাকলে লাগবে, তাই বলে যার তার সাথে তো আর বিয়ে দিতে পারি না। তিনি অফিস বেরিয়ে যাওয়ার পর রঞ্জনবাবুকে জল খাবার দিতে দিতে ভাস্বতী দেবী আর একবার তিন্নির বিয়ের কথা বেড়েছিলেন। দেখতে দেখতে বছর 2 হয়ে গেল। মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করছে। সামনের জানুয়ারিতে 25-এ পা। এখনই গা না করলে আর কবে বিয়ে দেবেন? ছোট থেকেই কড়া শাসনে রেখেছেন মেয়েকে, যার তার সাথে যেন প্রেম না করে বসে। বড্ড ভয় করত ভাস্বতী দেবীর। তিনি যা নরম সরম মেয়ে আর বাস্তব জ্ঞানহীন, যদি ভুল কারোর সাথে জড়িয়ে পড়ে আর না বুঝেই অনেকটা এগিয়ে যায়। একটু বয়স বাড়তেই তিন্নির আগে পিছিয়ে পাড়ার 2-4 জন বা কলেজেও বেশ কিছু মৌমাছি ঘুরঘুর করেনি তা তো নয়। শুভর কাছ থেকে সব খবরই রাখতেন উনি। মেয়ের চোখ তাও স্বীকার করে, মেয়ে ওনার যথেষ্ট সুন্দরী, তার সাথে মেধাবী তো বটেই। পরপর দুটো বোর্ড পরীক্ষার রেজাল্টের মধ্যে স্ট্যান্ড করা মুখের কথা নয়। নেহাত রঞ্জনবাবুর অ্যাক্সিডেন্টটা হয়েছিল, উনি সুস্থ থাকলে মেয়েকে কি আর ঘরের কাছের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে স্কলারশিপে পড়তে পাঠাতেন? কিন্তু পাড়া কলেজে মৌমাছিদের ঘোরাঘুরি সার। মেয়ে যে মায়ের ভয়ে কারো দিকে চোখ তুলেও তাকাতো না, তাই বেশি দূর এগোয়নি একটাও। এই জন্য মনে মনে একটু প্রচ্ছন্ন গর্ববোধও করেন ভাস্বতী দেবী। আজকালকার দিনে যেখানে একটা মেয়ের এই বয়সে 3-4টে করে বয়ফ্রেন্ড আর কথায় কথায় ছাড়াছাড়ি, তিনি সেখানে নির্ভেজাল ভালো মানুষ। পাত্রপক্ষের কাছে কি এর ডিমান্ড নেই? তবে ইদানিং মাস 2-3 মেয়ে যে কারো সাথে অনেক রাত অবধি ফোনে কথা বলে তা টের পেয়েছেন ভাস্বতী দেবী। এজন্যই এত তাগিদ ওনার। তিনি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই বিয়ের কথাবার্তা সেরে রাখতে চান উনি। নয় করে অনেকদিন হয়ে গেছে। রঞ্জনবাবুর কোনো তাপ উত্তাপ নেই দেখে নিজেই গত কয়েক সপ্তাহের কাগজে খুঁজে খুঁজে পছন্দের পাত্রের লিস্ট বানিয়েছেন। বেশি কিছু চাহিদা তো নেই ওনাদের। একটু অবস্থা সম্পূর্ণ বনেদি পরিবার, তিন্নির থেকে বেশি বেতনের কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার, বিদেশে সেটেলড হলে ভালো। আর দাবিহীন পাত্রই খুঁজছেন উনি, সাথে ব্রাহ্মণ। পাল্টে ঘর হতেই হবে, সেটা তো অলিখিত শর্ত। আজ সকাল থেকে মেজাজে রঞ্জনবাবুকে বসিয়ে দিয়েছেন ওনার লিস্ট থেকে দেয়া ফাইনাল সিলেকশন করে রাখতে।
এরপর বিজ্ঞাপনে দেয়া ফোন নাম্বার থেকে যোগাযোগ করার কথা। সে হবে না হয় আরেকদিন। পাড়ার মহিলাদের কাছেও খোঁজখবর লাগিয়েছেন। এখন তো আর ঘটকের অত চল নেই। কারো একজনের চেনা সূত্রে একটি পাল্টি ঘরের খোঁজও পেয়েছেন। ওনারাও একমাত্র ছেলের জন্য মেয়ে খুঁজছেন, তবে একটু তাড়া আছে ওনাদের। সামনের মাঘেই ছেলের বিয়ে দিতে চান। সেটা আবার ভাস্বতী দেবীর না পছন্দ। তবে সম্বন্ধটা ভালোই, বলতে গেলে একেবারে ওনার মনের মতোই। ছেলে অর্থোপেডিক সার্জন, বিদেশে সেটেলড, আদি বাড়ি শ্রীরামপুরেই। লতায় পাতায় অনেক আত্মীয় স্বজন ছড়ানো ছিটানো আশেপাশে। তবে পাত্রের বয়স একটু বেশি, বছর 33-34 হবে। সে হোক পুরুষ মানুষের আবার বয়স কি। মাসখানেক আগে ছুটিতে দেশে ফিরে ছেলে নাকি কোনো এক আত্মীয়ের বাড়ি এসেছিল শ্রীরামপুর। তিনিকে দেখেছে দু একবার যাতায়াতের পথে। তারপর দিন কয়েক আগে ছেলের মা নিজে থেকে ফোন নাম্বার জোগাড় করে কথা বললেন ভাস্বতী দেবীর সাথে। এখন ওনারা বাড়ি এসে তিন্নিকে দেখে যেতে চান একবার। সেই কথাই রঞ্জনবাবুকে বলেছিলেন ভাস্বতী দেবী। নিমরাজি হয়ে সবটা শুনে যাচ্ছিলেন রঞ্জনবাবু। তারপর জিজ্ঞেস করলেন, স্টেশন মোড় যার কাছে ব্লাউজ বানাতে যাই তার পাশের বাড়ির আশালতা, ওর পিস্তুত ননদের ছেলে চ্যাটার্জি, পাল্টি ঘর। ছেলে তো বাইরে থাকে, ছুটিতে পিসির বাড়িতে এসেই নাকি প্রথমবার তিন্নিকে দেখে। তারপর অফিসে যাতায়াতের পথেও দু একবার দেখেছে। মেয়ে তো আমাদের দেখতে খারাপ নয়। ছেলের নাকি খুব পছন্দ হয়েছে তিন্নিকে। আমাদের পরিবারের কথাও সব জানে ছেলেটি, মানে তোমার অবস্থা আর কি। আর চোখে একবার স্বামীর দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে ভাবান্তরটা বুঝতে চাইলেন। কোনো অভিব্যক্তি না দেখে আবার বলতে শুরু করলেন ভাস্বতী দেবী। ছেলের মা তাই ছেলের কথা মতো একবার তিন্নিকে দেখতে চান। তুমি হ্যাঁ বললে সামনের রোববার সকালের দিকে একাই আসবেন। সব ঠিকঠাক এগোলে ছেলেটি এই জানুয়ারি নাগাদ আবার আসবে, হয়তো তিন্নির সাথে কথা বলতে। রঞ্জনবাবু মনোযোগ দিয়ে শুনেছেন দেখে উৎসাহ পেয়ে ভাস্বতী দেবী বলতে লাগলেন, আসলে ওনারা তিন্নিকে ঘরের বউ করে নিয়ে যেতে চান। আসলে ওনারা তিন্নিকে ঘরের বউ করে নিয়ে যেতে চান, তাই একদম ঘরোয়াভাবে দেখতে ইচ্ছুক। এর আগে যতবার ওনারা ছেলের জন্য পাত্রী দেখতে গেছেন, সবাই নাকি পার্লার থেকে সেজে গুজে মুখে রংসং মুখে পরা মুখস্থের মতো করে ওই কি বলে গো, তোমরা চাকরিতে দিতে যাও। কথাটা পেটে আসে, মুখে আসে না ভাস্বতী দেবীর। স্ত্রীর মুখের ভাবভঙ্গি দেখে আন্দাজে বললেন রঞ্জনবাবু। ও হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ। স্বস্তির হাসি হাসলেন ভাস্বতী দেবী। এর আগে যতবার ওনারা ছেলের জন্য পাত্রী দেখতে গেছেন, সবাই নাকি মুখে রং সং মেখে পরা মুখস্থর মতো করে ইন্টারভিউ দিয়েছে। বিদেশে যাওয়ার জন্য সবাই তো শোক করছে। ওনারা তাই তিন্নিকে সাবলীলভাবে ঘরের মেয়ের মতো দেখতে চান, ওকে না জানিয়ে। স্বল্প উত্তেজিত হয়ে উঠলেন রঞ্জনবাবু। গলা চড়ল ভাস্বতী দেবীর। আহ, ব্যাপারটা এমন করে ভাবছো কেন? ধরে নাও না, উনি আমাদের পূর্ব পরিচিত, অনেক কাল আসেনি। এবার বাড়িতে এসে হঠাৎ করে তিন্নিকে দেখে গেলেন। এমন ভান করছো যেন তিন্নি পৃথিবীর একমাত্র মেয়ে যাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে। তোমার বাড়ির লোক আমায় দেখতে যায়নি। রেগে উঠলেন ভাস্বতী দেবী। বলছো এমন ভাবে যেন আমি তোমাদের জন্মশত্রু। মেয়েকে তো আমি পেটে ধরিনি, তুমি একাই মানুষ করেছো। নেহাত চাকরিটাই করিনি কোনো দিন, সেই জন্য এই বাড়িতে আমার কোনো সম্মানও জুটল না। বলতে বলতে চট করে গলাটা নরম করে নিলেন ভাস্বতী দেবী। অফ টপিকের কথা তুলে এখন ঝগড়া অশান্তির সময় নয়। ঠান্ডা মাথায় ব্যাপারটা সামলাতে হবে। রঞ্জনবাবু মুখ খুলতে যেতেই নরম করে বললেন, ভেবে দেখো, যদি এখানে বিয়ের কথা ফাইনাল হয়েই যায়, তবে তো তিন্নিকে আর গাধার খাটুনি এই চাকরি করতে হবে না। ছেলে বাইরে থাকে, তিন্নিকেও ওখানেই নিয়ে যাবে। সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থাকবে। তাই তো বলছি, এমন হাতের লক্ষ্মী ঠেলে দিও না। আর তাছাড়া
একটু দম নিলেন ভাস্বতী দেবী, তারপর মনের শঙ্কাটা মুখে প্রকাশ করে ফেললেন। দেখতে এলে যে ব্যাপারটা বিয়ে অবধি গড়াবে তা তো নয়। রঞ্জনবাবু তখনও নিমরাজি দেখে তনু থেকে শেষ অস্ত্র বার করলেন ভাস্বতী দেবী, একটু জোরেই ঝাঁঝিয়ে উঠলেন। তোমার আর কি, সারা জীবন হুইল চেয়ারে বসেই কাটিয়ে দেবে? জ্বালা তো আমার। এরপরে বয়স বেড়ে গেলে একা হাতে মেয়ের বিয়ে দেব কি করে, সে খেয়াল আছে? বিষণ্ণ হয়ে গেলেন রঞ্জনবাবু, হাতের কাগজগুলো মুড়ে রেখে বললেন। তোমার সাথে সকাল বিকেল মেয়ের অত কথা, তুমিই জিজ্ঞেস করো। তবে এখন একদম না, আগে ওনারা দেখে যাক তারপর, নয়তো তোমার যেদি মেয়ে সামনেও আসবে না। হাল ছেড়ে দিলেন রঞ্জনবাবু। আবার উৎসাহে টকবক করে উঠলেন ভাস্বতী দেবী। সামনের রোববার এনাদের আসতে বলছি। ভাস্বতী দেবী চলে গেলে বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে লাগলো রঞ্জনবাবুর। মেয়ের বিয়ে দিতে হবে সবাই জানে, তাও মনটা খারাপ লাগছে। মেয়ের বাবাদের বোধ হয় আতুর ঘরের দিন থেকেই শুনে আসতে হয় মেয়ের বিয়ে দিতে হবে, এখন থেকে সামলে চল। একদিন না একদিন তিনি এবাড়ি ছেড়ে নিজের বাড়ি শ্বশুর বাড়ি চলে যেতেই সে তো সেই মেয়ের জন্মদিন থেকেই মনকে প্রস্তুত করে এসেছেন রঞ্জনবাবু। কিন্তু আর কটা দিন অপেক্ষা করে গেলে হতো না? মেয়েটা বড্ড অবুঝ, বড্ড জেদি আর বড্ড চাপা মন, কাউকে মুখ খুলে কিচ্ছু জানায় না। নতুন পরিবার নতুন পরিবেশ কী করে মানিয়ে নেবে? তারা যদি তিন্নির গভীর মনটাকে না বোঝে, সেটাকে উন্নাসিকতা বলে ভুল বোঝে। যে ছেলেকেই ওনারা তিন্নির জীবনসঙ্গী হিসেবে পছন্দ করুন না কেন, সে যদি তিন্নির নরম মন, ওর কবিতা, ওর হঠাৎ হঠাৎ হারিয়ে যাওয়াগুলোকে অবহেলা করে, তিন্নি তো কষ্ট পেলেও জানাবে না ওনাদের। সবচেয়ে বড় ব্যাপার, তিন্নি ছাড়া ওনার রোজের দিনগুলো কিভাবে কাটবে এবার? চোখের কোণ ভিজে এলো রঞ্জনবাবুর। নির্মল নীল আকাশে পেঁচা পেঁচা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। রেল লাইনের ধারে কাশফুলের শাড়ি আর বাতাসে পুজো পুজো গন্ধ। সবে বিষ্মকর্মা পুজো শেষ হলো, আর সপ্তাহ 2 পরই মা আসছেন বাপের বাড়ি। তবে তাতে তিন্নির আর কি, ঝা চকচকে আইটি কর্পোরেট অফিসের চাকরি দূর থেকে দেখতে যতই গ্ল্যামার্স লাগুক না কেন, ভেতর ভেতর তো ঠুকনো ফোপলা। মাত্র 2 দিন ছুটি, তার ওপর ষষ্ঠী থেকে নবমী উইকডে। অন্যবার পুজোর দিন কটা ছুটি নিয়ে নেয়, কিন্তু এবারের সব ছুটি তিন্নি বাঁচিয়ে রাখছে ডিসেম্বরের জন্য। শরতে অকাল বোধনে পুরো বাংলা সবাই মেতে উঠবে মাদক না। তিন্নির কাছে অকাল বোধন না হয় অভিমন্যু ফিরলে পৌষের ক্রিসমাসেই হলো। তবে আজকাল তিন্নি কাজে খুব ভুলচুক হচ্ছে। এই তো গত পরশুই অনসাইট ক্লায়েন্টের সাথে মিটিং ছিল একটা, প্রেজেন্টেশনের দায়িত্ব ছিল তিন্নির উপর। ভিডিও কনফারেন্সে কল চলছে, প্রজেক্ট ম্যানেজার, ক্লায়েন্ট ম্যানেজার, বাঘা বাঘা লোকজন সব বসে। মাস প্রেজেন্টেশনে তিন্নি দেখে মাঝের 3টে স্লাইড মিসিং, কিন্তু ভাগ্যিস একটা ছোট্ট পেন ড্রাইভে সব বেকআপ ফোল্ডার রাখা থাকে তিন্নির কাছে। নিজের মন গড়া কিছু কথা বলতে বলতে চট করে পেন ড্রাইভ থেকে কম্পিউটারের প্রেজেন্টেশনটা লোড করে নিয়েছিল তিনি। ভিডিও কলে মিটিং উতরে গিয়েছিল, কিন্তু মিথিলেশ ঠিকই নজর করছিল। পরে তিন্নিকে ডেকে একটু ঝাড়ও দিয়েছিল যে আগে থেকে চেক না করে কেন মিটিংয়ে এসেছিল তিন্নি। লজ্জায় মুখ খুলতে পারেনি তিনি। নিজের উপর বড্ড রাগ হচ্ছিল ওর। এই প্রথম বোধ হয় এমন কোনো ভুল হলো। সারাদিন কলকাতায় বসে সিকিমের কথা ভাবলে যা হয় আর কি। সায়কও পরে এসে বলেছিল ওকে, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকলে এমনই হয়। মজা করে বলেছিল হয়তো, তিনিও জবাব দিতে ছাড়েনি অবশ্য। এই মিটিংটার দায়িত্ব ওদের দুজনের ওপরেই ছিল। সায়ককে লাস্ট মোমেন্টে তিন্নি পাঠিয়েছিল প্রেজেন্টেশনটা, ওরও তো দেখে নেওয়া উচিত। অবশ্য সায়কের এক্সকিউজও ফেলনা নয়। ওই বা কী করে জানবে তিন্নির ফাইলে ঠিক কটা স্লাইড থাকার কথা? তাই চুপ করে গিয়েছিল তিন্নি, কথা বাড়ায়নি আর। মনে মনে নিজেকে 4-5টা লাথি মেরে শাসিয়েছিল তিন্নি, যে করেই হোক মনকে লাগাম পরিয়ে প্রফেশনাল আর পার্সোনাল জীবনের মধ্যে সীমারেখা টানতেই হবে এবার। সকাল 9টা থেকে বিকেল 6:30 অবধি আর একদম অভিমন্যুর কথা ভাববে না তিন্নি। কিন্তু মন কি শোনে মনের কথা? সে তো ফড়িং ডানা মেলিয়ে বারবার উড়ে যায় উত্তর সিকিমে, সেই মনের মানুষটির কাছে যার গাঢ় বাদামি চোখ তাড়িয়ে বেড়ায় তিন্নিকে, স্বপ্নে কি বাস্তবে। অভিমন্যুর কথা মতো সায়ককে একটু এড়িয়ে চলছিল তিনি, কিন্তু ঠিক এড়ানোও যাচ্ছিল না। সত্যি বলতে এক অফিসে এক প্রেজেন্টেশনে কাজ করে কতদিন কাউকে এড়ানো যায়?
বিশেষ করে সায়ক ওর কাছে ক্ষমা চাওয়ার পর থেকে আবার আগের মতো স্বাভাবিকভাবেই কথা বলতে আসে। তাই তো তিনি আরও কেমন জানি একটা অপরাধ বোধে ভুগছে। না শোনার থেকে না বলতে আরও বেশি মনের জোর লাগে। এটা তো অস্বীকার করা যায় না। পরিস্থিতির চাপে একজন এক এক রকম রিয়্যাক্ট করে। তিনি নিজে কি পারফেক্ট? মোটেও না। অভিমন্যু ওকে গ্যাংটংয়ের হোটেলে পৌঁছে দেওয়ার পর তিনিও তো মেঘা পিয়াসা সবার উপর রাগ করেছিল, রূঢ় ভাষায় কথা বলেছিল। মাঝে মাঝে সন্দেহ জাগে অভিমন্যুও হয়তো একটু বেশি পজিটিভ তিন্নিকে নিয়ে। আর্মি অফিসার অভিমন্যু সেন আর পজিটিভনেস, তাও আবার তিন্নিকে নিয়ে। কথাটা ভাবলেই পেট থেকে গুলগুলিয়ে হাসি বেরিয়ে আসে তিন্নির। আবার একটা শিশির ভেজা কুয়াশাচ্ছন্ন ভালো লাগাতেও মনটা ভরে যায়। মানুষটা কম কথা বলে, হয়তো মন খুলে সব ইমোশন প্রকাশ করে না, কিন্তু ওর আপাতত পাথর কঠিন বুকের ভেতর তিন্নির জন্য যে নরম ভালোবাসা আর প্রবল অধিকারবোধ লুকিয়ে আছে সেটা খুব ভালো করেই টের পায় তিন্নি। অজানা ভালোবাসায় শিরশিরিয়ে ওঠে তখন বুকের ভেতরটা। তাই আর ব্যতিব্যস্ত করে তোলে না মানুষটাকে নিত্য নতুন চাহিদা নিয়ে। বহতা কালের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে সাথে পরিণত এবং গভীর হয়ে উঠেছে ওদের সম্পর্ক। আর মানিয়ে নিচ্ছে তিন্নি। সম্পর্কের কম্প্রোমাইজ যদি করতেই হয় তবে ওই করুক না হয়। সেই মানুষটার উপর তো আরও গুরুদায়িত্ব রয়েছে। ১১৩ কোটি দেশবাসীর মধ্যে একজন অতি সাধারণ আইটি ইঞ্জিনিয়ার মিস সীমন্তিনী আচারিয়ার হঠাৎ মন খারাপ সামলানোর থেকে মেজর অভিমন্যু সেনের চওড়া কাঁধে চাপানো দায়িত্ব যে আরও বেশি ইম্পর্টেন্ট। একা একা ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করছিল তিনি। কি করা উচিত কি করা উচিত নয় এসব নিয়ে মনের মধ্যে কাটাছেঁড়া চলছিল ওর। সায়ক এসে বসল ঠিক ওর পাশটিতে। কিরে, তুই কি এখন আমার উপর রাগ করে আছিস? চমকে উঠে ধরা পড়ে যাওয়ার অস্বস্তির হাসি হাসল তিনি। তোমাকে রাগ করবো কেন? এই যে নিজে থেকে আমার সাথে কথাই বলিস না। কি বলবে বুঝে উঠতে পারল না তিনি। সায়ক ওর দিকে আরেকটু ঝুঁকে পড়ে গলা নামিয়ে বলল, 1 মাসের উপর হয়ে গেছে তোর কাছে ক্ষমা চাইলাম, তারপরে আমার সাথে আর আগের মতো কথা বলছিস না। সব সময় ছাড়া ছাড়া ভাব, রাগ ছাড়া আর কি? এক দৃষ্টিতে সায়ক দেখে যাচ্ছিল তিন্নিকে। আজও পরেছে একটা নেভি ব্লু কুর্তি, চুলগুলো চুরু করে মাথার উপর ক্লাচার দিয়ে আটকানো। এপাশ ওপাশ থেকে এক দু গোছা চুল আলগোছে মুখের আশেপাশে ছড়িয়ে। চাবুক সরান চেহারা, অলংকার বলতে এক হাতে ঘড়ি, ব্যাস আর কিচ্ছু নেই। তাতেও যেন ঝলসে যাচ্ছিল সায়কের চোখ। স্থানকাল পাত্র ভুলে আঠার মতো এঁটে রইল তিন্নির দিকে। সায়কের অদ্ভুত জলজলের দৃষ্টি কেমন যেন একটা অন্য সিগন্যাল পাঠাচ্ছিল তিন্নির মাথায়। কেন জানি মনে হচ্ছে সায়ক মুখে অন্য কথা বলেও ওর চোখ অন্য কথা বলছে। ভাবনাটা বেশি পাতা না দিয়ে তিন্নি চট করে অন্য প্রসঙ্গে চলে গেল। নতুন ডেলিভারিবল গুলো দেখলি? কাজ ছাড়া কি আমার সাথে আর কোনো ব্যাপারে কথা বলা যায় না? আর কি নিয়ে কথা বলবো অফিসে? চুপ করে গেল সায়ক, তারপর একটু ইতস্তত করে বলল, সীমন্তিনী, আজ বিকেলে আমার সাথে কফি খেতে যাবে? মনের ভেতরে কে একজন সাবধান করে দিল সাথে সাথে। অভিমন্যুকে বলে আবার রাগ করবে না তো? ভ্রু কুঁচকে শটান দাঁড়িয়ে পড়ল তিনি। হঠাৎ চা ছেড়ে কফি? কিছু কথা বলার ছিল রে তোর সাথে, একটু সিক্রেটে। অফিসে বলতে চায় না, বেশি দূরে যেতে হবে না। আমাদের অফিসের 2টো বিল্ডিং পরেই সিসিডি, ওখানেই চল। বিকেল 4টে, মাই ট্রিট। কারণটা কি বল তো? কেমন কেমন একটা অন্যরকম অড বিহেভ করছিস যেন। ভাঙা ভাঙা গলায় সায়ক বলল, এই অফিসটা আমি ছেড়ে দিচ্ছি রে, আজ পাতা ফেলে দিলাম। 2 মাসের নোটিশ পিরিয়ড। সে কি, কেন? এবার জেনুইনলি অবাক হলো তিন্নি। এভাবে নয়, আজ বিকেলে কফি খেতে চল, সব বলবো। অফিসের সবার সামনে এইসব ডিসকাস করা উচিত নয়। নিচু গলায় কথাটা বলে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে গেল সায়ক, তিন্নিকে হ্যাঁ না কিছু বলার সুযোগ না দিয়েই। দূরের দেয়ালে ঝোলানো হলিডে ক্যালেন্ডারের দিকে চোখ পড়ল তিন্নির। সেপ্টেম্বরের প্রায় শেষ এখন, আর 2 সপ্তাহ পরেই পুজো। হঠাৎ করে চাকরি ছাড়ছে কেন সায়ক? ওই তো একসময় তিন্নিকে বারণ করেছিল এই অফিসের চাকরিটা ছাড়তে। মনের চোরা গোপনের অস্বস্তিটা সারা শরীরে ছড়িয়ে গেল তিন্নির। আজকাল সায়ক কেমন যেন একটু অন্যরকমভাবে তাকিয়ে থাকে না ওর দিকে। অভিমন্যুর কথা শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে। বিকেলে কথা বললেই তো সবটা ক্লিয়ার হবে। আনমনা হয়ে নেভি ব্লু আনারকলি কুর্তির হিল্লোর তুলে ক্যাফেটেরিয়া থেকে ওডিসির দিকে পা বাড়ালো তিনি।
ইতিউতি মুগ্ধ চোখে চেয়ে থাকা আরও 2-3 জন সহকর্মীর বুক থেকে ঠিকরে বেরিয়ে এলো চাপা দীর্ঘশ্বাস। সীমন্তিনী আচারিয়া ওই দুদিনের পুস্কে ছোকরা শায়কের সাথেও কথা বলে, কিন্তু ওদের সাথে বলে না। কি আছে শায়কের মধ্যে যা ওদের মধ্যে নেই? বিকেল 4টা বেজেছে। দুপুরের ভাত ঘুম জড়ানো কলকাতা শহর একটু একটু করে আড়মোড়া ভাঙছে। সেক্টর 5-এর সিসিডির ঠান্ডা ঘরে ম করছে রোস্টেড কফি আর চকলেট সসের অনুপম সুবাস। তিন্নির সবচেয়ে প্রিয় 2টি জিনিসের কম্বিনেশন। ছড়ানো ছিটানো বেতের চেয়ারে 2-3 জন কাপল বা বন্ধুর দল অফিস কেটে পুজোর প্ল্যানিং করতে এসেছে বোধহয়। নিজের জন্য একটা ক্যাপাচিনো আর তিন্নির জন্য একটা এক্সট্রা ডার্ক চকলেট ডেভিলস অন অর্ডার করে বেতের সোফার শরীর এড়িয়ে দিল শায়ক। মিনিট কয়েকের মধ্যেই অর্ডার এসে গেল টেবিলে। মুখোমুখি বসে তিনি ওর দিকে ভ্রু উঁচিয়ে তাকিয়ে শায়ক কি বলবে শোনার জন্য। কি বেশ কিছু সময় কেটে যাওয়ার পর গলা খাকারে দিল শায়ক। আজ কিন্তু তোকে ফাটাফাটি লাগছে দেখতে। নীল রঙে দারুণ মানায় যায় বলিস। শায়কের এই পুরনো স্বভাব। মশকা চড়ানোগুলোতে তিনি খুব পরিচিত। পাতা না দিয়ে শুকনো গলায় বলল, হঠাৎ করে পাতা ফেললি কেন? কোথায় জয়েন করছিস? কলকাতা না বাইরে? একটা প্রশ্নেরও উত্তর দিল না শায়ক। এক দৃষ্টিতে তিন্নিকে দেখতে দেখতে বলল। তুই কিন্তু কয়েক মাসে অনেকটা বদলে গেছিস। অবাক চোখে তাকালো তিন্নি। হ্যাঁ, কি বদলে গেলাম? দেখতে আগের চেয়ে সুন্দরী হয়েছিস, চেহারায় চটক এসেছে, কনফিডেন্স লেভেল 1000 গুণ বেড়ে গেছে, আরও অ্যাট্রাকটিভ হয়েছিস। কথাগুলো জিভের আগায় চলে এলেও নিজেকে আটকালো শায়ক। মুখে বলল, না মানে আগে তুই কেমন চুপচাপ থাকতিস, দুঃখী দুঃখী ভাব, এখন সব সময় বেশ হাসি খুশি সেজে গুজে অফিস আসিস, শার্প উত্তর দিস। আগে তো ফোন ছুঁয়েও দেখতিস না, এখন বোধহয় তোর হাতের সাথে আঠা দিয়ে আটকানো। হেসে ফেলল তিনি। ভালো, তোর কি আর কোনো কাজ নেই যে সব সময় আমি কি করছি দেখে যাচ্ছিস? আমি একা নই, সবাই নোটিশ করছে। এই তো সেদিন প্রবাল দাই বলছিল যে হাত তুলে থামিয়ে দিল তিনি। আর ভালো লাগে না ওর সবসময় এ কি বলছে সে কি বলছে শুনতে। যে জন্য এখানে রাখলি সেটা বল এবার। কি এমন কথা যে অফিসের ক্যাফেটেরিয়ায় বলা যাবে না? দমে গেল শায়ক। প্রশংসা করলেও খুশি হয় না এমন মেয়েকে আর কি বলে নরম করা যায়। চুপ করে মনে মনে পরপর কথাগুলো সাজিয়ে নিচ্ছিল আর তিনি তাকিয়ে তাকিয়ে দেখছিল সিসিডির ইন্টেরিয়র। মনে মনে ভাবছিল, অভিমানিও কলকাতায় ফিরলে এরকম একটা জায়গা খুঁজে কফি ডেটে গেলে কেমন হয়? আচ্ছা, অভিমানিও কি কফি পছন্দ করে? আজই জিজ্ঞেস করতে হবে তো। মনে মনে ডিসেম্বরের শীতের মাখা মিষ্টি মিষ্টি কফি ডেটের দিবা স্বপ্ন দেখতে দেখতে আনমোনা তিনি ধীরে সুস্থে টল গ্লাসের হুইপ ক্রিমটা সরিয়ে শীতল ক্যাফিনে সবে একটা চুমুক দিতে যাচ্ছিল। শায়কের প্রশ্নটায় বিষম খেল আচমকা। তোর বয়ফ্রেন্ড আছে? মন না আয়না? আজকাল কি সবাই ওর মনের কথা পড়ে ফেলছে নাকি? শায়ক ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে নিজেকে সামলে নিল তিনি। হাতের গ্লাসটা সামনের কাচের টেবিলে নামিয়ে রেখে বলল, হঠাৎ এই কথা? চোখের দৃষ্টিটা কেমন যেন বদলে গেল শায়কের। জিভ দিয়ে শুকনো ঠোঁটটা চেটে নিয়ে বলল, তোকে একটা কথা বলার ছিল সীমন্তিনী। এক ঝটকায় মিষ্টি মিষ্টি প্রেম প্রেম ভাব উবে গিয়ে সতর্ক হয়ে উঠল মন। 4 মাসের পুরনো ফ্ল্যাশব্যাকগুলো ফিরে এলো হঠাৎ। শায়কের চোখের এই দৃষ্টি, গলার স্বর তিনির খুব পরিচিত। দমকলের লাল ঘণ্টি তখন ঘন ঘন বেজে ওর মাথায় আবার যেন বিপদ সংকেত পাঠাচ্ছে। সিকিমের হোটেলে ঠিক সেই দিনটার মতো। মনে মনে অলরেডি নিজেকে গালি দিচ্ছিল তিনি। ইডিয়টের মতো কি মরতে শায়কের কথায় এখানে আসতে রাজি হলো ও। তবে আর যাই হোক, এটা তো আর সিকিমের বন্ধ হোটেল রুম নয়, পাবলিক প্লেস। এখানে নিশ্চয়ই শায়ক সিন ক্রিয়েট করতে সাহস পাবে না। সেই ভরসাতেই মনের ভাব মুখে প্রকাশ না করে তিনি গলা শক্ত রেখে বলল, বল, আম অল ইয়ার্স। ঠিক বুঝতে পারছি না কি করে বলবো। স্পষ্টতই বিরক্তি ফুটে উঠল এবার তিন্নির মুখে। মুখ দিয়ে বলবি আবার কি? কিছুক্ষণ সব চুপচাপ। শায়ক যেন মুখ তুলতেই পারছে না। তারপর ঠান্ডা হয়ে আসা ক্যাপাচিনোর কাপে চোখ আটকে রেখে 3টে শব্দ তারপর ছিটকে এলো শায়কের মুখ দিয়ে। আমি তোকে লাইক করি, মানে ভালোবাসি। হাঁ করে তাকিয়ে রইল তিনি। নিজের ওপর রাগে আর উত্তেজনায় কানের ডগা লাল হয়ে উঠল ওর। শায়ককে কি রেসপন্স করবে তিনি?
তারও আগে ওর মাথায় ঘুরছিল একবারও সায়ককে না দেখে, শুধুমাত্র তিন্নির মুখের কথা শুনেই অভিমন্যু কী করে সায়কের দুর্বলতা জেনে গেল, তাও আবার অতদিন আগেই। প্রথম চমকটা সামনে নিয়ে সায়কের চোখের দিকে সরাসরি তাকালো তিন্নি। পাগলামো করিস না সায়ক, তোর মাথা ঠিক আছে? কি যাতা বলছিস তুই? পাগলামো নয় সীমন্তিনী, আমি সত্যিই তোকে ভালোবাসি অনেক দিন ধরে। বলবো বলবো করেও বলা হয়ে উঠতে পারিনি, ভেবেছিলাম তুইও জানিস। তিন্নির কান ঝাঝা করে উঠল, এবার তেতে উঠে বলল, আমি আমি কি করে জানবো সায়ক? তুই শুধুই আমার কলিগ। শুধুই কলে? চোয়াল শক্ত করে গলা চড়ালো সায়ক। সারা অফিসে একমাত্র আমার সাথেই তুই হেসে হেসে কথা বলিস না, একমাত্র আমার সাথেই নিচে ফুটে চা খেতে না মিস আমার কথায় ঘুরতে এলে সিকিম আমাকে লিফটের জীবনানন্দের কবিতা শুনিয়েছিলিস, তোর মনে পড়ে না সীমন্তিনী? শেষের দিকে সায়কের গলাটা কেমন যেন হাহাকারের মতো শোনালো। হতভম্বের মতো চেয়ে রইল তিনি। কি থেকে কোথায় চলে গেছে সায়ক? ব্যাপারটা হাতের বাইরে বেরোনোর আগে সম্বিত ফিরে পেয়ে বলল, সায়ক, তুই কিন্তু ভুল ভাবছিস। কিসের ভুল? কোনটা ভুল? এতদিন ধরে লিডনও করিসনি তুই আমাকে, টানা 2 বছর তোকে লাইন মেরে গেলাম আর তুই বুঝতেই পারিসনি। ওইদিকে যে আর্মির ওই হাঙ্কি বাঙ্কি লোকটাকে দেখলি অমনি 1 ঘন্টার আলাপে ওর প্রেমে গলে গেলি। ওর সাথে যদি তোর ট্রেনে দেখা না হতো তাহলে তো আজ আমার প্রেমেই হাবুডুবু খেতিস। ভুল বলছি কিছু? সায়ক, ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিন্নির, চেঁচিয়ে উঠল প্রায়। এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস তুই। আশেপাশের লোকজন ওদের দিকে ঘুরে তাকাচ্ছে দেখে গলা নামিয়ে নিল তিন্নি। নিচু অথচ স্পষ্ট গলায় বলল, একটা কথা শুনে রাখ, আমি কোনোদিনও তোর প্রেমে হাবুডুবু খাইনি, ভবিষ্যতেও খেতাম না। হ্যাঁ, এই প্রজেক্টে তোর সাথে আমি হেসে কথা বলেছি, কারণ বাকিরা কেউ তোর মতো দিনের পর দিন আমার সাথে কথা বলতে আসেনি। তোর মতো প্রতিদিন আমাকে চা খেতে যাওয়ার জন্য সাদাসাদিও করেনি। নর্থ বেঙ্গল ট্রিপটাও তুই টানা 3 মাস ধরে আমার সাথে গিয়েছিলি সায়ক। আমারও তো একটু হাফ ছেড়ে বাঁচতে হয় মাঝে মাঝে, সেটা কি ভুল? আর কবিতা, কবিতা আমার প্রাণ। আমার দুঃখ হলে কবিতা বলি, আনন্দ হলে কবিতা বলি, আবেগে বলি আমি। ইউ হ্যাপেন টু বি ইন দ্যাট প্লেস অন দ্যাট ডে। তোর বদলে অন্য কেউ সেদিন লিফটে থাকলে সেও কবিতা শুনতো সায়ক। অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল সায়ক। অনেক পরেই গলার শব্দ খুঁজে পেল। তুই আমার সাথে আর সবার তুলনা করতে পারলি? তিন্নি চুপ করে রইল। সব প্রশ্নের উত্তর দেয়া যায় না, তা সে যতই সত্যি হোক না কেন। যে সত্যি অন্যকে নির্মম আঘাত করে সেই সত্যিকে মৌনতায় বদলে নিল তিন্নি। কিন্তু ওর ঠান্ডা চোখের দিকে তাকিয়ে সায়ক উত্তর পেয়ে গেল। কাতর গলায় বলে উঠল, একবার বল না সীমন্তিনী, তুই এইসব মিথ্যে কথা বলছিস? তিন্নির মনটা ভরে যাচ্ছিল অনেকটা খারাপ লাগায়, কিন্তু কিভাবে সায়ককে বোঝাবে ও? তিন্নির দিক থেকে সায়ক ছিল শুধুই বন্ধু, তার একটুও বেশি না। নরম গলায় বলল, কেন মিথ্যে বলবো সায়ক? দুজনের মাঝে বেতের মোড়া সরু কাচের টেবিল। লম্বা হাত বাড়িয়ে তিন্নির ডান হাতটা জোর করে সায়ক নিজের হাতে জড়িয়ে নিতেই এক মুহূর্তে শিউরে উঠল তিনি। একে করছে সায়ক এত লোকজনের সামনে? সায়কের সেদিকে খেয়াল নেই, সব হারানোর গলায় বলে উঠল, তাহলে তাহলে আমার কি হবে? আমি যে তোকে ভালোবাসি। কিন্তু আমি তোকে ভালোবাসি না। সায়কের ঘামে ভেজা স্বেতসেতে হাত আরও জোরে এবার চেপে ধরল তিন্নিকে। শক্ত আঙুলে ও নরম চামড়া কেটে বসে যাচ্ছে যেন, কটকট করে বাজছে হাড়গুলো। হিংস্রভাবে চোখ মুখ কুঁচকে সায়ক বলে উঠল, তবে এতদিন ধরে আমায় না চালি কেন? বারুদের স্তূপে জ্বলন্ত দেশলাই কাঠি পড়ল এবার। বিদ্যুৎ স্পষ্টের মতো ছিটকে উঠে নিজের সবটুকু শক্তি দিয়ে সায়কের হাতটা ছাড়িয়ে নিল তিনি। মাথার মধ্যে দপদপ করে জ্বলে উঠে বারুদটা একটু শান্ত হলে স্থির চোখে তাকিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ সায়ক, লিমিট ক্রস করিস না। আম সরি, কথাটা বলতে আমার খারাপ লাগছে, শুনতে তোর আরও খারাপ লাগবে, বাট ট্রুথ ইজ আমার জীবনে তো স্পেশাল কেউ নোস। তুই শুধুই আমার কলিগ। আগে বন্ধু ছিলিস, কিন্তু এখন তুই শুধুই কলিগ। আই এম সরি যদি তোর মনে হয় এতদিন তোকে নাচিয়েছি বা লিড অন করেছি। বিশ্বাস কর, সেগুলো জেনে বুঝে করিনি আমি। তোর বলা 1000টা কথার মধ্যে আমি হয়তো 10টা কথা হ্যাঁ বলেছি। সেটা যদি তোকে নাচানো হয়, আমি জানি না আর কি করা উচিত ছিল। আমার জীবনে একজনই আছে, অভিমন্যু। বাহ, অসাধারণ। মুখ ফসকে অভিমন্যুর নাম বেরিয়ে যেতেই মনে মনে নিজেকে একটা চড় মেরে ঠোঁটে অদৃশ্য সেলোটেপ লাগিয়ে নিল তিনি। সায়কের চোখ ছোট হয়ে এলো। মানে ওই লোকটার সাথে তোর এখনো কন্ট্রাক্ট আছে?
নিজের জীবনে শ্রেষ্ঠ অভিনয় করার ব্যর্থ প্রয়াস করল তিনি। মিথ্যে বলিস না সীমন্তিনী, আমাকে লুকাতে পারবি না তুই। কখনো কখনো নম্রতা ভদ্রতার সীমারেখা টানাটা খুব জরুরি। কফির দামটা মনে মনে হিসেব করে পার্স থেকে টাকা কটা বের করে টেবিলের ওপর রেখে শটান উঠে দাঁড়ালো তিনি, যেন মেজর অভিমন্যু সেনের কঠিন হিমশীতল গলা প্রতিফলিত হলো ওর স্বরে। শেষবারের মতো সাবধান করছি সায়ক, আমার পার্সোনাল ব্যাপারে একদম নাক গলাস না, নিজের চরকায় তেল দে। বিকেলের কমলা আলোয় নেভি ব্লু আনারকলি কুর্তির অতুলন হিলদোর তুলে সেক্টর 5-এর সিসিডির স্বয়ংচালিত দরজা দিয়ে দীপ্ত পায়ে বেরিয়ে গেল তিনি। ভাঙাচোরা মুখ নিয়ে শায়ক বসে রইল পেছনে। ঠান্ডা হয়ে আসা না ছোঁয়ায় ক্যাপাচিনো কাপ আর একটু একটু করে ঘরের তাপমাত্রায় ফিরে আসা কোল্ড কফির গ্লাস পড়ে রইল কফি টেবিলে। পাশাপাশি থেকেও যেন ওরা হাজার আলোকবর্ষ দূরে। হলদে সাদা ফ্লোরোসেন্ট লাইট, 3টি দেয়াল ঢাকা মানুষ প্রমাণ আয়না, সোল্ট লেক সেক্টর 5-এর 14 ফ্লোরে ঝা চকচকে অত্যাধুনিক ওয়াশরুমে নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে রাগে অপমানে থরথর করে শরীর কাঁপছে তিন্নির। মুখ চোখ টকটকে লাল। মিথিলেশ আজ বিকেলের মিটিংয়ে সবার সামনে যেভাবে ইনসাল্ট করেছে ওকে, এমনকি ওর প্রফেশনালিজম নিয়েও প্রশ্ন তুলেছে, সেটাই মনে করিয়ে আরও উত্তেজিত হয়ে গেছে তিনি। কোনোরকমে মিটিংয়ের শেষ মিনিট অবধি পাথরের মতো মুখ নিয়ে ইমোশনগুলো লুকিয়েছিল। এখন ওয়াশরুমে ছুটে এসে দরজা বন্ধ করে ভেঙে পড়ল প্রায়। খুঁজে পেতে কমপ্লেক্স প্রোগ্রাম ড্রাইভিং আর নির্ভুল নিখুঁত কোডিং করা সীমন্তিনী আচারিয়ার প্যাশন। আজ শায়কের জন্য ওর সেই দক্ষতা নিয়েই প্রশ্ন উঠেছে। তিনির পাঠানো ক্লায়েন্ট সাবমিটের কপিতে পেজের পর পেজ কোড ডিলিট, ফাংশনাল রিকোয়ারমেন্টের স্পেলিং মিস্টেক আর রং স্ট্যাটিস্টিক্সের ছড়াছড়ি। ব্যাকআপ ফাইল অবশ্যই আছে তিনির কাছে, ভুল ফাইল সেন্ড হয়ে গেছে বলে অ্যাপোলজি মেলেও পাঠানো যায়, কিন্তু সেগুলো এসকালেশন আসার পরের স্টেপ বাই স্টেপ প্রসেস। ক্লায়েন্টের কাছে ত্রুটি বিচ্যুতিপূর্ণ ডেটা পাঠানোর এক্সকিউজ নয়। শায়ক আর তিন্নির মিলিত প্রজেক্ট, আর টিম মিটিংয়ে সবার সামনে শুধু তিন্নিকেই যাচ্ছে তাই ভাবে ঝেড়েছে মিথিলেশ। এতদিনের সহকর্মীদের মুখে ফুটে উঠেছিল তখন বিদ্রুপের বাঁকা হাসি। সবাই জানে কেন হয়েছে, কি হয়েছে, কিন্তু কেউ মুখ খুলবে না। তিন্নির কাছেও কোনো কংক্রিট প্রুফ নেই। হাতে নাতে ধরা বা লিখিত প্রমাণ ছাড়া কমপ্লেন করতে পারবে না তিনি। সেটা হ্যারেস কেস। বেসিন থেকে অঝোর ধারায় পড়ে যাওয়া হাত জমানো ঠান্ডা জলের ঝাপটা দিলেও তিনি চোখে মুখে। হৃৎপিণ্ডের গতিবেগ একটু শান্ত হলো যেন। খুব ইচ্ছে করছিল এত অপমানের মুখোমুখি জবাব দিতে, এক্ষুনি গিয়ে রেজিগনেশন দিয়ে দেয়, কিন্তু পরক্ষণে মনে হয় এত তুচ্ছ কারণে এত সহজে অন্যায়ের কাছে হেরে যাবে ও। তিনি রেজিগনেশন দিলে তো শায়কেরই জিত। সেদিনের সিসিডির সেই ঘটনাটা ঘটার পর যথারীতি শায়ক আবারও ক্ষমা চেয়েছিল তিন্নির কাছে, কিন্তু এবারে আর ভুল করেনি তিনি। নির্লিপ্ততা উদাসীনতার কঠোর মোড়কে নিজেকে আবৃত করে নিয়েছে যে বর্ম ভাঙার সাধ্য শায়কের নেই। বাধ্য হয়ে এবার অন্য পথ ধরেছে শায়ক, বিভিন্ন ছলচাতুরিতে তিন্নিকে অপদস্থ করার। যেহেতু নিজের নোটিশ পিরিয়ডে আছে তাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে শায়কের থেকে প্রজেক্টে কোনো মেসিভ এক্সপ্রেশনও নেই। নতুন লোক হায়ার না হওয়া অবধি তিন্নিকেই শায়কের কাজগুলো সামলাতে হচ্ছে। তার সাথে জুটেছে এইসব অনর্থক বদমাইশি আর ফিজেল পিছনে লাগা। ভাবতে ভাবতেই আবারও উত্তেজিত হয়ে পড়ল তিনি। কারো একজনের সাথে কথা বলতে পারলে, মনের উষ্ম শেয়ার করতে পারলে হয়তো খুব ভালো হতো, কিন্তু কার সাথে কথা বলবে তিনি? অবধারিতভাবে অভিমন্যুর নামই প্রথমে মনে আসে, কিন্তু তাকে তো এখন পাওয়া যাবে না। ওদের সম্পর্কের প্রথম শর্তই হলো তিনি কোনোদিন নিজ থেকে ফোন করবে না, লাইফ অ্যাট ডেট সিচুয়েশন না হলে। যেখানে ছুটকো অফিস পলিটিক্স নিয়ে কি বলবে, কি বোঝাবে তিনি অভিমন্যুকে? সে তো বুঝবেও না, উল্টে নিষ্ফল রাগে অগ্নিমূর্তি হয়ে উঠবে। না, শায়কের প্রপোজাল নিয়ে আজও অভিমন্যুকে কিছু জানায়নি তিনি। কিছু কিছু এমন কথা থাকে যা ফোনে বলা যায় না, বোঝানো যায় না, উল্টে সম্পর্কে নিয়ে আসে আরও জটিলতা, আননেসেসারি কমপ্লিকেশন। কিছু কিছু কথা গোপন রাখাই ভালো। ওরা নিজেরাই তো সবে চিনেছে একে অপরকে। যতদিন যাচ্ছে তত গভীর আর পরিণত হচ্ছে তিন্নি আর অভিমন্যুর সম্পর্ক। পরিণত হচ্ছে তিন্নিও কিশোরী চপলতা ভুলে যেন নারীতে রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে।
আগের মতো ঠুনকো অভিমান ইগোর বদলে বসতে শিখেছে, পড়তে শিখেছে মানুষটাকে। চোরাগোপ্তা ভালোবাসার টানা পড়েন এখন প্রকাশিত, উন্মুক্ত। আগের থেকে আরও সাবলীল, সহজবোধ্য থেকে সুস্পষ্ট। ক্রমশই মর্মার্থ করেছে অভিমন্যুর সাথে তিন্নির সম্পর্কের যে পরিসর, তাতে ওয়ার্ক লাইফ পলিটিক্স নিয়ে জলঘোলা করা আসলে অর্থহীন। ঠিক যেমন অভিমন্যুর জব প্রোফাইল তিন্নির পক্ষে বোঝার অসাধ্য, আবার শিখানো শান্তি মন্ত্রটা আজ অনেকদিন পর চোখ বুজিয়ে মনে মনে উচ্চারণ করতে লাগলো তিনি। ধীরে ধীরে উত্তেজনা প্রশমিত হয়ে এলো, হৃৎপিণ্ডের গতিবেগ একটু কমলো বোধ হয়। তারপর সরান সোজা হয়ে দাঁড়ালো। ভেঙে পড়ার সময় নয় এটা। এ অফিসে বন্ধু বলে কেউ নেই ওর। শেষ অবধি যদি এ চাকরি ছাড়তেই হয়, তবে সবার মুখোশগুলো টেনে ছিঁড়ে দিয়েই যাবে তিনি। ওয়াশরুমের মানুষ প্রমাণ আয়নায় একদৃষ্টিতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল তিনি। আচমকা একটা উচ্ছ্বসিত গলার আওয়াজে চটকা ভাঙল ওর। ও মাই গড, সীমন্তিনী, লং টাইম নো সি, কেমন আছো? লেডিস ওয়াশরুমে তিন্নিকে জড়িয়ে ধরল পিয়াসা। তারপরই ওর মুখের দিকে তাকিয়ে বলল, হেই, তুমি ঠিক আছো? ওয়াই আর ইউ ক্রাইং? ক্যাফেটেরিয়ায় 2 কাপ চা নিয়ে মুখোমুখি বসে পিয়াসা আর তিন্নি। স্বচ্ছ জানালার কাছে ওদের ছায়া পড়েছে। বাইরের আকাশ ততক্ষণে হালকা গোলাপি রং মাখা। একটু পরেই রাতের অন্ধকারে ডুবে যাবে। জেগে উঠবে কল্লোলিনী তিলোত্তমা। বলতে গেলে একরকম জোর করে পিয়াসা টেনে এনেছে তিন্নিকে এই ক্যাফেটেরিয়ায়। চায়ের অর্ডার দিয়েছে, রিজন দিয়েছে। ইফ আ টি ক্যান নট ফিক্স ইট, দেন ইটস এ সিরিয়াস প্রবলেম। তাছাড়া আমাদের সেই স্টুপিড ট্রিপটার পর তো তোমার সাথে কোনো কথাই হয়নি। লেটস ক্যাচ আপ গার্ল। তারপর পিয়াসা নিজেই বকবক করে গেছে। মাঝে মাঝে ওর সতর্ক দৃষ্টি বুলিয়ে গেছে তিন্নির মুখের উপর, কিন্তু আর একবারের জন্য জিজ্ঞেস করেনি। হোয়াটস রং? তুমি কাঁদছিলে কেন? পিয়াসা কিছু জিজ্ঞেস না করায় স্বস্তি পেয়েছে তিন্নিও। পিয়াসার অর্ধশূন্য অকাজের কথা শুনতে শুনতে একটুর জন্য হলেও মন এখন ড্রাইভার্ট হয়ে গেছে। আজকের কার্বন মনোক্সাইডের ভরা টক্সিক দিনটায় পিয়াসা যেন এক মুঠো তাজা অক্সিজেন। কখনো কখনো বোধ হয় আলাবলা স্টুপিড গল্প মনকে এমন হালকা করে দেয় যে ক্ষণিকের পাহাড় প্রমাণ ঝামেলা যন্ত্রণাগুলো নুড়ির সমান হয়ে যায়। ঘণ্টাখানিক এভাবেই হ্যাজানোর পর পিয়াসার বাক্যস্রোত থামল যখন তিন্নির মুখে জেনুইন আন্তরিকতার হাসি। একগাল হেসে অদৃশ্য কলার তোলার ভঙ্গি করল পিয়াসা। ইটস গুড টু সি ইউ স্মাইলিং। কেমন জাদু করলাম দেখলে? তিনি নিজেও বুঝেছে পিয়াসার ওকে ক্যাফেটেরিয়ায় টেনে আনার মূল উদ্দেশ্য ছিল ওর মুড ঠিক করা। এক প্রজেক্টে ওরা কখনো কাজ করেনি। গ্যাংটংয়ের ট্যুরে ওদের প্রথম আর শেষ দেখা, তাও কোনো স্বার্থ ছাড়াই পিয়াসা যেভাবে আজ বিকেলে তিন্নির মুড ঠিক করার ঠেকা নিয়েছিল, এটা ভেবে অস্বচ্ছন্দ তার হাসি হাসল তিনি। খারাপ লাগছিল এই ভেবে ট্রিপের শেষ দিনে কেমন রূঢ় ব্যবহার করেছিল ওদের সবার সাথে। মুখ তুলে বলল, থ্যাংক ইউ ফর টুডে, আই রিয়েলি নিডেড ইট। আর তার সাথেই বলি সরি ফর মাই রুড বিহেভিয়ার। কি বলছো? তুমি আর রুড? তিন্নি হাসল না, আগের কথা রেস্ট টেনেই বলল, গ্যাংটক থেকে ফেরা দিন ট্রেনে। হেই, ইটস ওকে। তোমার জায়গায় আমি থাকলে আরও হল্লা মাচাতাম। তুমি বলে তাও ওই শায়ক বলে ছেলেটাকে সহ্য করছিলে। আমার সাথে কেউ ওই ল্যাঙ্গুয়েজের কথা বললে সিধা থাপ্পড় মেরে দিতাম। আই ডোন্ট ইভেন নো হাউ ইউ টলারেট হিম। চুপ করে রইল তিনি। স্বল্প পরিচিত পিয়াসাকে তো আর এটা বলা যায় না। এরপরও শায়ক কিভাবে ওর পেছনে লেগেছে। পিয়াসা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সীমন্তিনী, জানি না এটা তোমাকে বলা আমার উচিত হচ্ছে কিনা, বাট একটা অ্যাডভাইস দিচ্ছি। এই কর্পোরেট ওয়ার্ল্ডই হলো সাপ লুডু খেলা। এখানে কেউ কারোর বন্ধু নয়। গ্রো ইয়োর নেটওয়ার্ক, কিন্তু কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করো না। তাতে ঠকতেও হবে না। গুড লিসেনার হওয়া অবশ্যই ভালো, তারই সাথে মাঝে মাঝে নিজের কথাটা শোনানোরও দরকার কিন্তু। ম্লান হাসল তিনি। পিয়াসার কথাটা কত বড় সত্যি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে ও। চুপ করে থাকে বলেই এত বড় টিমের একজনও আজ তিন্নির সাথে দাঁড়িয়ে নেই। হাত ঘড়িতে সময় দেখে চটকা ভাঙল ওর। আজ উঠি পিয়াসা, বাড়ি ফিরতে হবে। অ্যাগেইন থ্যাংক ইউ ফর টুডে। তুমি জানো না হাউ ব্যাডলি আই নিডেড টু টক সামওয়ান। ঝকঝকে হাসি হাসল পিয়াসা। লাইফ ইজ ফুল অফ
অপশন ডিয়ার। নেক্সট টাইম এমনই লো ফিল করলে অফিস কমিউনিকেটরে আমায় পিন করো। উই মাইট হ্যাং আউট অ্যাগেইন। ভেতর ভেতরে একটু মজা পেল তিনি, ভ্রু উঁচিয়ে তাকালো। মাইট মানে ডাকলেই আসবে না, তাই তো? গলা ফাটিয়ে হেসে উঠল পিয়াসা, তারপর বলল, ডিপেন্ড করছে আমরা আদৌ ফ্রেন্ড হতে পারি কি না তার উপর। হেসে ফেলল তিনি। এমন স্পষ্ট করে সত্যি বলতে আর কেউ দেখেনি ও, অভিমন্যু ছাড়া। তারপরেই রিয়েলাইজ করলো পিয়াসার সাথে কথা বলতে বলতে 3.5 মাসে এই প্রথমবার অফিসে থেকেও গত আধা 1 ঘন্টা একেবারের জন্য অভিমন্যুকে মিস করেনি তিনি। সেটাতে কি মন খারাপ হওয়া উচিত নাকি মন ভালো, ঠিক বুঝতে পারল না তিনি। ঢাঙ্কুরাকুর দিব্যি বাজছে। রোববারের সকাল, ঋতু পরিবর্তনের সূচিপত্র মেনে শরৎ এসে গেছে। কাশফুলের সাদা চাদরে ঢেকে শ্রীরামপুরের মাঠঘাট, রেল লাইন, নীলকান্তমণি আকাশ আর পেজা ধুনো, তুলু তুলু মেঘ, পুকুরে পুকুরে শালুক পদ্ম জানান দিচ্ছে মা চলে গেছেন বাপের বাড়ি ছেড়ে। বৃষ্টি রোদে ঝকঝকে করছে চারিদিক। দুর্গাপুজো শেষ হয়েছে সবে, পরশু কোজাগরি পূর্ণিমা। দূরে কোথাও মাইকে এখনও পুজোর গান বাজছে। শ্রান্ত শরীরে বিছানা ছেড়ে উঠল তিনি। জানালা দুটো খুলে দিতেই একরা শিউলি ফুলের আবছা গন্ধ হাত বাড়িয়ে জড়িয়ে ধরল তিন্নিকে। বুকের ভেতরটা হু হু করে উঠল ওর। এত অমিল না বাইরের প্রকৃতি আর তিন্নির মনের ভেতরে চলে যাওয়া কুঞ্জাটিকার মধ্যে। কাল সারা রাত 2 চোখের পাতা এক হয়নি। শরীর অবসন্ন, মন ভার হয়ে আছে জলদকল পাথরের মতো। সারা রাত জেগে কান্নার ক্লান্তি চোখে মুখে স্পষ্ট। ভারী একটা নিঃশ্বাস ফেলল তিনি আর মনে মনে বলল, কেমন আছে সে? কতদিন কথা হয়নি, আজ কি তার কল আসবে? সে জুন মাস থেকে প্রতি রাতে নিয়ম করে কথা বলে যাচ্ছে তিন্নি আর অভিমন্যু। আর আজ অক্টোবরের মাঝামাঝি, এক রাতও ব্যতিক্রম হয়নি। অভিমন্যু এখন তিন্নির দৈনন্দিন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অভিমন্যুকে ছাড়া একটা দিনের কথাও ভাবতে পারত না তিন্নি। কিন্তু গত 3 দিন ধরে অভিমন্যুর ফোন আসে না। আগামী কয়েকদিন ব্যাংকারে থাকতে হবে। নবমীর রাতে শেষবারের ফোনে এটুকুই বলেছে অভিমন্যু। এর থেকে বেশি জিজ্ঞেস করাও যেত না ফোনে। বাংকার ওদের কোড ওয়ার্ড, যার মানে অভিমন্যুকে আন্ডার কাভার যেতে হবে আগামী কয়েকদিনের জন্য। কোনো ফোন নেই, যোগাযোগ করার কোনো উপায় নেই, এমনকি কোনো ইলেকট্রিক নিউজেও প্রকাশ হবে না। এমন গোপন এইসব অপারেশন কতদিন লাগবে, কবে ফিরবে কেউ জানে না। আর কতবার অভিমন্যুর ফোনের অপেক্ষা করতে হবে তাও জানে না তিনি। অভিমন্যুর ওর থেকে অত দূরে একাকী কোনো এক নির্জন সীমান্তে ডিউটি করছে। পুজোর আনন্দ এমনিতেও মাটি হয়েছিল তিন্নির। আর নবমীর রাত থেকে গত 3 রাত ঘুমোতেও পারেনি ও। সেই প্রাণোজ্জ্বল তিনি আর নেই। বিগত কয়েক মাস ধরে যে মেয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েদের টপ 10 লিস্টে ছিল, মাত্র 3 রাতের মধ্যে সে পাথর হয়ে গেছে। কথায় কথায় মিষ্টি মুস্কি হাসি হেসে ফেলা নরম মেয়েটি আজ টইটুম্বুর করছে সাগর ভর্তি জলে। জোর করে হাসতে গেলেও ছলকে পড়ছে নোনতা জল। প্রয়োজন ছাড়া একটা কথাও কারোর সাথে বলছে না। খাওয়া দাওয়া একরকম প্রায় ছেড়েই দিয়েছে। অনেক বকাঝকা করলে কোনো রকমে একটু কিছু খুঁটে খেয়ে উঠে যায়। জিজ্ঞেস করলে বলে খিদে নেই। সর্বদা অন্য জগতে বিরাজমান, শুধু অব্যক্ত এক প্রার্থনায় বিড়বিড় করে চলেছে ঠোঁট। চারদিকে ঢাকের বলে মুখরিত। পাড়ার পুজো প্যান্ডেল খেলে আলোর রোশনাই, কিন্তু তিনি এসব থেকে কয়েক যোজন আলোকবর্ষ দূরে। নতুন জামা আর পুজো বার্ষিকী ছেড়ে সারা দিনরাত সকল অনলাইন নিউজ চ্যানেলের খবর আর টুইটার খুঁজে গেছে তিনি। ভুলক্রমেও যদি মিডিয়ায় চলে আসে সিকিমের পর্বত অঞ্চলে কোথাও কোনো অশান্তি হয়েছে কিনা, ভালো মন্দ যাই হোক, কিছু একটা খবরের আশায় থেকে থেকে দুশ্চিন্তারা মাথার ভেতর কিলবিল করে উঠেছে ছিনে জোকের মতো। সারা দিন রাত শতকোটি বার ঈশ্বরের নাম জপ করে গেছে তিনি। দশমীর দিন দুর্গা মাকে বরণ করতে গিয়েও চোখে জল চলে এসেছে বারবার, তাও একটা অশ্রু মাটিতে পড়তে দেয়নি। বারবার প্রার্থনা করে গেছে, ওকে দেখো, ওকে অক্ষত রেখো, আমি আর কিচ্ছু চাই না তোমার থেকে। ওর কিছু ক্ষতি হওয়ার আগে আমায় উঠিয়ে নিও। সবাই ভেবেছে পুজো শেষ হয়ে গেছে বলে তিন্নির মন খারাপ। বাবা বুঝিয়েছে ওকে। কাকে বলবে তিন্নি কেন ওর কান্না পাচ্ছে? অভিমন্যু বলেছিল বটে এ জীবন সহজ হবে না। সত্যি যে এত নির্মম নির্দয় হতে পারে তিন্নির ধারণা ছিল না।
একটা মানুষ যাকে ও দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে, সেও ওর থেকে বহু দূরে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে মুখোমুখি। হয় বেঁচে ফিরে আসবে, নয়তো ফিরে আসবে তেরাঙ্গায় মুড়ে, কিন্তু ফিরে ঠিকই আসবে। এ মানসিক চাপ যে কি ভয়ানক, যে অভিজ্ঞতা করেনি সে জানবে না। কথায় কথায় কেঁদে ফেলা নরম মনের তিনি এক ফোঁটাও চোখের জল ফেলেনি, বুকে পাথর রেখে আছে তাও কাঁদেনি। অভিমন্যুকে প্রমিস করেছে তিনি কাঁদবে না একবারও। অভিমন্যু প্রমিস করেছে তিন্নিকে ফিরে ও আসবেই। উচ্চ গ্রামে হাসির রোল আর অচেনা অনেকগুলো গলার আওয়াজে চিন্তার জাল কেটে গেল তিন্নির। কেউ এসেছে নাকি বাড়িতে এত সকালে? বাথরুম যাওয়ার পথে কৌতূহলী হয়ে পর্দার আড়াল থেকে বসার ঘরে মুখ বাড়ালো। পরনে ওর রাতে শুয়ে ঘুমানোর রংচটা 3/4 প্যান্ট আর ফুটো ফুটো হাফ হাতার টপ, চুল না আঁচড়ানো উস্কো খুস্কো, চোখের কোণে পিছুটি, মুখে চোখে জল দেয়া হয়নি, দাঁত ব্রাশ করা তো দূরের কথা, একটু দেখেই তো চলে যাবে এই ভেবে ভারী পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল তিনি। পা দুটি যে দেখা যাচ্ছে সে খেয়াল রইল না। ঘরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে চেয়ে রইল তিনি। সোফা আর চেয়ারে ছড়িয়ে ছিটিয়ে দুজন মধ্যবয়সী ভদ্রমহিলা বসে, একটা বাচ্চা হুটোপুটি করে বেড়াচ্ছে আর একজন ওর বয়সী মেয়ে চা খাচ্ছে। প্লেটে প্লেটে একগাদা মিষ্টি আর লুচি তরকারি সাজানো। রঞ্জনবাবু ধূপ দুরস্ত জামা কাপড়ে টিপটপ টুকটাক গল্প করছেন ওনাদের সাথে। ভাস্বতী দেবী তদারকিতে ব্যস্ত, এটা ওটা খাওয়ার জন্য জোরাজুরি করছে, এমনকি শুভ এত সকালে উঠে পড়ে ঘর বার করছে। অবাক হয়ে গেল তিনি, কারা এরা? ওদের কোনো দূর সম্পর্কের আত্মীয় বিজয়া করতে এসেছে? আগে তো কখনো দেখেনি এদের। এই সাত সকালেই মহিলাদের সাজের বহর দেখে চোখ কপালে উঠল ওর। তার ওপর তিন্নিরমন দুর্দণ্ড প্রতাপ মাতৃদেবী মানে ভাস্বতী দেবী যেভাবে বিনীত বদনে এনাদের আপ্যায়ন করছেন দেখে তো ওর মাথা খারাপ হওয়ার জোগাড়। সূর্য কি আজ দক্ষিণ দিকে উঠেছে? বাসি মুখে অবাক হয়ে ঘরের ভেতরের আজব দৃশ্য দেখছিল তিনি। হঠাৎ মহিলা বর্গের সাথে আসা ডেপো বাচ্চাটা পর্দার আড়ালে লুকিয়ে থাকা তিন্নিকে দেখতে পেয়ে হাত দিয়ে ওই ওই করতে করতে ঘরের সবার চোখ পড়ল ওর দিকেই। সোফায় বসে থাকা মধ্যবয়স্ক মহিলা বললেন, আরে তুমি ওখানে লুকিয়ে কেন? এদিকে এসো। বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা জ্বালা হলো তো, কি করবে এবার তিনি? এতক্ষণে নিজের দিকে নজর পড়ল ওর। বহু ব্যবহৃত বহু পুরনো ছাইরঙা গায়ের পাতলা টপটা দু এক জায়গায় ফুটো আছে বোধ হয়। নিচে কার্পেটাতেও ফুটো থাকা অসম্ভব কিছু নয়। আসলে এই জামাটা ওর সেই ক্লাস 11-এর জামা। পুরনো হয়ে গেছে কিন্তু এত খুব আরাম। মায়ের হাজার বকাবকিতেও ফেলতে মন যায় না তিন্নির। খুব নরম বলে এটা পরেই গরমের রাতগুলোতে শুতে চায়। এদিকে ওর মুখ চোখের অবস্থা আর বলার নয়। রাত জেগে কান্নার ছাপ স্পষ্ট, মুখে জল দেয়নি এখনও, চোখে পিছুটি লেগে আছে বোধ হয়। তিনি ইতস্তত করছে দেখে অল্প বয়সী মেয়েটা সোফা থেকে উঠে এসে পর্দার আড়ালে তিন্নির হাত ধরে টানল। আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? এটা তো তোমার ওই বাড়ি। বাধ্য হয়ে পর্দার আড়াল থেকে বাইরে এলো তিনি। 3.5 জন অচেনা মানুষের সামনে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জায় কানের ডগা থেকে গাল লাল গোলাপি উঠল যেন। রঞ্জনবাবু মিটিমিটি হাসছিলেন তিন্নিকে দেখে। ভাস্বতী দেবী উঠে এসে বিরক্তির সুরে কানে কানে বললেন, বাইরের লোকের সামনে এইভাবেই চলে এলি? জামাটা অন্তত ছেড়ে আসতে পারতিস। হাত ধরে তিন্নিকে টেনে আনলেন সামনে। এই যে, এই আমার মেয়ে সীমন্তিনী, ডাকলাম তিন্নি। কলকাতায় আইটি অফিসে চাকরি করে। প্রণাম কর যা। শেষ কথাটা তিন্নির উদ্দেশ্যে অপরিচিত লোকজনদের প্রণাম করতে ভারী আপত্তি তিন্নির, কিন্তু সবার সামনে এভাবে ঠেলার দিলে আর কী বা করার আছে। হাত জোর করে বেজার মুখে শুকনো নমস্কার সারার পর মায়ের আর এক ঠেলা খেয়ে বয়স্ক 2 মহিলাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বাবার কাছে গিয়ে বসতে চাইছিল তিনি। অল্পবয়সী মেয়েটি সোফা থেকে উঠিয়ে ওকে জায়গা করে দিয়ে বলল, তুমি ভাই এখানেই বসো, আমি বরং চেয়ারে গিয়ে বসি। না না, তা কেন, আপনি বসুন না। নিজের পোশাক আশাকের অস্বস্তিতে মৃদু আপত্তি জানালো তিনি। মেয়েটি ফিক করে হেসে বলল, এসব আপনি টাপনি চলবে না কিন্তু, তুমি করে বলো।
কেউ নিজের পরিচয় দেয়নি। তিনিও সৌজন্যবোধে জিজ্ঞেস করে উঠতে পারল না, আপনারা কে, কোথা থেকে আসেন? মুখ গোজ করে বসে পায়ের নখ ঘুরতে লাগলো মাটিতে। কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর সোফায় বসে থাকা সবচেয়ে বয়স্ক ভদ্রমহিলা গলা খাকারি দিয়ে হ্রাসভারী গলায় বললেন, তা তুমি কি রোজই এত বেলা করে ঘুম থেকে ওঠো? তড়াক করে পায়ের রক্ত মাথায় উঠে গেল। মনে মনে সওয়াল করল, রোববার সকাল 8:30টার সময় লোকের বাড়ি কে আসে? 1-2 সেকেন্ড সময় নিল তিন্নি। প্রশ্ন বুলেটটা ডস করবে নাকি সরাসরি কঠিন জবাব দেবে। ভেতরের অনেক সংযমের প্রয়াসে শান্ত গলায় ছোট্ট করে উত্তর দিল একটু পর,